টুলু মণ্ডল। আগেও যার নামে এফআইআর করা হয়েছে, আর শুধু আগে নয়, 4 বছর আগে, তাও অধরা এই টুলু মণ্ডলের নকল ডিসিআর চক্রের হদিস তো আগেই পেয়েছি আমরা, কিন্তু এটা প্রথম নয়। 4 বছর আগেই হয়েছিল দুটি এফআইআর। 29 আগস্ট 2022 মুরারইয়ে পাথর বোঝাই লরি আটকানোর পর ডিসিআর পরীক্ষায় জাল ধরা পড়ে। তারপর 2022 9 সেপ্টেম্বর রামপুরহাট 1 ডিসিআর গেটে অভিযানে 14টি ডিসিআর কপি উদ্ধার হয়েছে এবং তদন্তে যেটা জানা যাচ্ছে, উদ্ধার হওয়া 14টি ডিসিআর সরকারিভাবে কখনোই ইস্যু করা হয়নি। প্রশ্ন উঠছে এইখানেই, তাহলে 2022 থেকে পুলিশ কেন হাত গুটিয়ে বসেছিল? সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা, 2022 সালেই নকল ডিসিআর চক্রের প্রমাণ মিলেছিল, সরকারি আধিকারিকদের অভিযোগে এফআইআরও হয়েছিল দুটি। তাহলে 4 বছর ধরে এই চক্র কিভাবে সক্রিয় থাকলো? কেন গোড়াতেই ভেঙে দেওয়া গেল না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আর এই প্রশ্ন নিয়ে যাব সরাসরি রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র, তার কাছে। পিয়ালি, একেবারেই দেখো, সেই প্রশ্নটা উঠছে তার কারণ যখন প্রথম একজন মুরারাইতে যখন ধরা পড়লো এরকম একটি গাড়ি লরি, এবং সেখানে দেখা গেল যে ডিসিআরটা দেখানো হয়েছে সেই ডিসিআরটা সরকারিভাবে ইস্যু করা হয়নি, এবং তারপরে একেবারে ওই বছরই একটা আগস্ট মাসে হলো, এবং তার পরবর্তী সময় সেপ্টেম্বর মাসে রামপুরহাটের তরফ থেকে তারা হচ্ছে গিয়ে রামপুরহাট যে ডিসিআর গেটে গতকালকে আমরা গিয়েছিলাম, এবং সেই ডিসিআর গেট কিন্তু টুলু মণ্ডলের ভাড়া নেওয়া, গত কয়েক বছর ধরে 10,000 টাকা দিয়ে বাড়ির মালিকের থেকে ভাড়া নিয়ে টুলু মণ্ডল চালাচ্ছিল। সেখান থেকে 14টা এইরকম ডিসিআরের কপি পাওয়া গেল, এবং সেখানে দেখা গেল যে কোনো রকম সরকারি কিন্তু তরফ থেকে সেই ডিসিআরগুলো ইস্যু করা হয়নি। ফলে বোঝাই গেল যে এইগুলো কিন্তু নকল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই তদন্ত কিন্তু বেশি এগোলো না। 2টো মামলা হলো, 2টো এফআইআর হলো, লরির চালকদের বিরুদ্ধে এফআইআর হলো প্রথমটার ক্ষেত্রে, তারপরে কিন্তু তদন্ত সেখানেই থামলো। প্রশ্ন হচ্ছে যে সেই তদন্ত কেন গভীর পর্যন্ত গেল না? কারোর কি একেবারে নির্দেশ ছিল যে এই নিয়ে বেশি একেবারে এগানোর দরকার নেই? এবং যিনি অভিযোগটা দায়ের করেছিলেন সেই অভিযোগে তিনি কি লিখেছিলেন সেইটা আমি একটু উল্লেখ করব। তিনিও মুরারই থানাতে তিনি অভিযোগ দায়ের করছেন, এবং সেখানে যেটা লেখা রয়েছে, ইট হ্যাজ কাম টু নোটিস ফ্রম দ্য apprehended photocopy of DCR bearing number 2553, page number 25, mark number P3, এবং সেখানে তিনি লিখছেন দ্যাট আ পারপার্টেড ডিসিআর on dated 27 June 2022 has been used by the above mentioned vehicle for transporting or carrying black stone. On verification, the said DCR is found to be fake. একদম পরিষ্কার লিখে দেওয়া হলো যে যখন ভেরিফিকেশন করা হলো তখন দেখা গেলো এই হচ্ছে ডিসিআরগুলো নকল, এবং তখনই কিন্তু সাচ ইললিগাল ট্রান্সপোর্টেশন অফ ব্ল্যাক স্টোন কোন কোন প্রভিশনে একেবারে মিনারেলস অ্যাক্টের মধ্যে আসে সেই সমস্ত কিন্তু উল্লেখ করে মামলা রুজু করার জন্য আবেদন করা হলো। এবং এই অভিযোগটা কে করলেন? ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, যিনি মুরারইয়ে। আর একটা অভিযোগ দায়ের করা হলো রামপুরহাটের তরফে, বিএলআরওর তরফে, সেখানেও 2টো অভিযোগ দায়ের হলো। কিন্তু আমরা এখন দেখছি যে 2026 সালে যখন মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার হলো, এবং সামনে এলো যে এই ডিসিআরগুলো, যেগুলো 9টা ডিসিআর গেটের টুলু মণ্ডল একেবারে দখলে রেখেছিল, সেই ডিসিআর গেটগুলো থেকে কিন্তু যে ইস্যুগুলো করা হতো সেগুলো নকল। এবং এক্ষেত্রেই দাঁড়িয়ে প্রশ্ন যে 4 বছর আগে যখন নজরে এলো, এবং যখন সরকারি অফিসাররা তারা গেলেন এবং রামপুরহাটের ডিসিআর যে অফিস, সেখানে গিয়ে তারা 14টা এরকম নকল ডিসিআর পেলেন, এবং দেখা গেল যে সরকারিভাবে সেগুলোকে ইস্যু করা হয়নি। তাহলে তারপরেও কিভাবে এইগুলো এভাবে তদন্ত না এগিয়ে পড়ে থাকলো? 2টো মামলাই বিচারাধীন, কিন্তু গভীর পর্যন্ত যে তদন্ত এগায়নি সেটাই স্পষ্ট। ফলে যার ফলে 2022 সালে ধরা পড়ার পর 2026 সাল পর্যন্ত কিন্তু টুলু মণ্ডল এভাবেই নকল ডিসিআর ইস্যু করে একেবারে এই ধরনের বেআইনি কারবার চালাচ্ছিল। প্রশ্ন যেটা, তাহলে কার নির্দেশ মতন এই গোটা বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছিল? সেটা কি পুলিশের নিচু তলায়, নাকি ওপর থেকে একেবারে নির্দেশ এসেছিল যে এইরকম ডিসিআরের নকল কপি পাওয়া গেল, কোনো রকমভাবে কোনো তদন্ত এগাতে হবে না? এবং এর ভিত্তিতে কিন্তু তদন্ত হয়েছিল, যেটুকুনি মামলা রুজু হয়েছিল, কেস নাম্বার 185/2022। একদমই পিয়ালি, যেখানে 2টো প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে। একটা হচ্ছে পুলিশের ভূমিকা, 4 বছর আগের ঘটনা, 2টো এফআইআর,
তা সত্ত্বেও কোনো রকম কোনো ভূমিকা নেই এখানে পুলিশের, কোনো ব্যবস্থাই পুলিশ নেয়নি। আমি একটু কথা বলবো, যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ বাবু, এই যে টুলু মণ্ডল 4 বছর আগে যার বিরুদ্ধে 2টো এফআইআর করা হয়েছিল, তারপরেও পুলিশ কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন নেয়নি। পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন, তেমনি আরও একটা প্রশ্ন বড় হয়ে যাচ্ছে, তাহলে কার নির্দেশে পুলিশ চুপ করে বসেছিল, কোনো কিছু ব্যবস্থাই নেয়নি, কোনো অ্যাকশনই নেয়নি টুলু মণ্ডলের বিরুদ্ধে? দেখুন, অ্যাকচুয়ালি এই যে ঘোরতর অন্যায়গুলো আস্তে আস্তে তুলে ধরছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখতে পাচ্ছে। ঘটনা হচ্ছে এই যে যেটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিট, ডিসিআর। ডুপ্লিকেট কার্বন রিসিটটা মানে হচ্ছে যে এই যে পাথরগুলো যে ভাঙাই হচ্ছে, এই পাথরগুলো ভাঙায়ের পর তারপর সেইগুলোকে ছোট ছোট কুচি পাথর করে দিয়ে সেগুলোকে লরির মাধ্যমে নানা জায়গায় যেখানে যেখানে ডিস্ট্রিক্টে এবং নানা রাজ্যে এগুলো নিয়ে যাওয়া হয়। নেওয়ার সময় তাদেরকে হাতে করে একটা রিসিপ্ট দেওয়া হয়, ওটা হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধিকার, ওটা পয়সাটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জমা হওয়ার কথা। কিন্তু এখানে ডুপ্লিকেট কার্বন রিসিট যেটা ডিসিআর করেছে কি, ওরা নিজেরাই একটা মেশিন বসিয়ে দিয়েছে ঘরের মধ্যে এবং মেশিন বসিয়ে নকল সিল বানিয়েছে গভর্নমেন্টের। নকল সিল মেরে সেই টাকাটা নিচ্ছে ড্রাইভারদের থেকে অ্যাকুরেট, কিন্তু টাকাটা আর গভর্নমেন্টের ফান্ডে আর জমা পড়ছে না, তারা নিজেদের ফান্ডে জমা পড়ছে এবং সেই টাকাটা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। এবং প্রতিদিন প্রায় বলা হচ্ছে যে এই গভর্নমেন্ট এই পালা বদলের পরে দেখা যাচ্ছে যে কম বেশি 3 কোটি টাকা রোজগার হচ্ছে ট্যাক্স বাবদ, তখন মাত্র 40 লক্ষ টাকা রোজগার দেখানো হচ্ছিল। এটা হচ্ছে 2। 3 নম্বর দেখুন, এই যে টোটাল যে টুলু মণ্ডলের যে ব্যাপারটা, এখানে 4টে ডিপার্টমেন্ট ডাইরেক্টলি ইনভলভ। ঠিক আছে, একটা কথা বলি, 4টে ডিপার্টমেন্ট থেকে একটা হচ্ছে ভূমি রাজস্ব দপ্তর, একটা হচ্ছে ট্রান্সপোর্ট দপ্তর, একটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, একটা হচ্ছে পলিউশন কন্ট্রোল দপ্তর। এই যে বড় এই যে ভূমি রাজস্ব দপ্তরে যারা ছিলেন, বিএলআরও ডিএলআরও যারা ডিস্ট্রিক্টের চার্জে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল জুডিশিয়াল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মানে আপনি এটা বোঝাতে চাইছেন যেটা ইন্টারলিঙ্কড, তাই তো? ইন্টারকানেক্টেড ছিল, এইভাবে চক্রটা চলতো এবং তারা কারো নির্দেশে চুপ করেছিল, যার জন্য এই 4টে ডিপার্টমেন্টের কোন রকম অ্যাকশন হয়নি বলেই এত বড় কারাপশনটা এতদিন পরে ধরা পড়ছে পালা বদলের পরে। অনেক ধন্যবাদ আলোচনায় আসার জন্য। এফআইআর আগেই হয়েছে 4 বছর আগে। যে প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে, সেই 2022 থেকে এখন অবধি পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। কেন হাত গুটিয়ে বসেছিল পুলিশ? কার নির্দেশে চোখ বুজেছিল পুলিশ? আজও অধরা টুলু মণ্ডল, কিন্তু তার যে কীর্তি তা কিন্তু 4 বছর আগেই ধরা পড়ে। দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবজিৎবাবু, টুলু মণ্ডলের কীর্তি তো আপনি জানেন, আরও একটা কীর্তির কথা বলি এবং পুলিশের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে। 2022 যেখানে 2টো এফআইআর তার বিরুদ্ধে ছিল, অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও 4 বছর হাত গুটিয়ে পুলিশ বসেছিল। বড় প্রশ্ন এখানেই, কার নির্দেশে চোখ বুজেছিল পুলিশ? সোজাসুজি তৃণমূলের নির্দেশেই ছিল। টুলু মণ্ডল বলতে মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল তৃণমূলের লোকেদের আশীর্বাদ ধন্য এবং তৃণমূলের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। নাজিবউদ্দিন মণ্ডল সে তৃণমূলের লোক, তাকে ধরবে কোন পুলিশ? অদ্ভুত একটা পরিস্থিতির 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী দেখেছে এবং তারপরেও এইরকম গ্র্যান্ডার, বড় বড় সব থেকে বড় যারা ব্যবসায়ী শিল্পপতি, তারাও এরকম ভাবে জমি বাড়ি ইত্যাদি করতে গেলে 100 বার ভাবেন। শহর কলকাতায়, রাজারহাটে, বিভিন্ন জায়গায় তার হাজার হাজার একর প্রপার্টি, এগুলো এসেছে এইভাবে। পুলিশ ধরবে কেন? পুলিশের ধরে কটা মাথা ছিল সেই সময়? কেননা খোদ পুলিশ মন্ত্রী বা বাকি তাদের যারা লোকজন, তাদের সঙ্গেই তো টুলু মণ্ডলের যোগাযোগ তৎকালীন পুলিশ মন্ত্রীর সঙ্গে, এবং সেই জন্যই তো মুড়ির টিন আসতো। এ নিয়ে বেশি কল্পনা করার কোনো দরকার নেই। একে তৃণমূল, তারপরে মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল, পুলিশের ধরে কটা মাথা ছিল সেই সময়? এখন সব ঠিক হয়ে যাবে, কেউ এসব করতে সাহস পাবে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।